আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমাদের আজকের ভিডিও শুরু করছি। দর্শক, সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের প্রজেক্টের যে অবস্থান এটা হচ্ছে ফরিদপুর জেলায়। দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, এখন আমরা আছি পদ্মা নদীতে। আপনারা নিয়মিত যারা আমাদের ভিডিও দেখেন আপনারা অবগত আছেন, আমরা রুই, কাতলা, কালীবাউস, মৃগেল অর্থাৎ কার্প জাতীয় মাছটা কিন্তু আমরা নদীর মাছ থেকে করি। দর্শক, আমরা এই নদী থেকেই হচ্ছে প্রতি বছর রেণুগুলাকে সংগ্রহ করি। কিছুদিন আগে, আজ থেকে প্রায় 15 দিন বা 10 দিন আগে রেণু আসছিল নদীতে, তো সেই রেণু আমরা ফেলেছি। আমার আসলে কিছু সাথী ভাই আছে চাষি, মাছ চাষের কিছু সাথী ভাই আছে, তারাও ফেলেছেন। কিন্তু বেসিক্যালি সর্বপ্রথম আসলে যে পোনাগুলো আসে সেই পোনাগুলার ভিতরে 80%-এর মতো আসলে কাতলা মাছ হয়ে যায়। এখন বেসিক্যালি একজন চাষির তো কাতলা মাছটা সংখ্যায় লাগে কম, বেশি লাগে বিশেষ করে রুই মাছটা। অন্তত 50-50 হইলেও একটা কথা থাকে। এই জন্য আসলে প্রথম গণের যে পোনা, মানে প্রথমবার যে পোনা আসছে সেই পোনা আমরা সংগ্রহ করি নাই। তো এখন দ্বিতীয়বার আবার গত 2 দিন যাবত নদীতে প্রচুর পোনা আসছে, সেই পোনাগুলো এখন আমরা সংগ্রহ করতেছি। দর্শক, আমরা নদী থেকে কিভাবে পোনা ধরি সেই জিনিসগুলো আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। অনেকেই আসলে এটা নিয়ে অনেক কৌতূহল আছে, অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, আসলে লর্ড অফ কমেন্ট করেছেন যে ভাই নদীর পোনা কিভাবে সংগ্রহ করেন সেইটা নিয়ে একটা ভিডিও করেন। আবার কিছু চাষি ভাইরা দেখেছি যে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে নদীর পোনা যে ধরেন সেটার একটা ভিডিও দিয়ে বিশ্বস্ততা অর্জন করার জন্য হয়তো বলতে পারে। আসলে এক একজন মানুষ এক এক রকমভাবে আসলে বিষয়টা কি নিবে। তবে যারা নিয়মিত ভিডিও দেখে তারা জানে যে আসলে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি। হ্যাঁ, তো দর্শক, এখন আসলে নদীর পোনার সিজন। নদীর পোনা আসলে সব অনেক নদীতেই পাওয়া যায়, পদ্মায়, মেঘনায়, যমুনায়, হালদায়, ব্রহ্মপুত্র অনেক নদীতেই পাওয়া যায়। তবে বেসিক্যালি যে বিষয়টা, যে সব নদীর পোনাই আমার জানা মতে এক। প্রত্যেকটা নদীর মাছেরই রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, স্টেবিলিটি ভালো, দেখতে সুন্দর, গ্রোথ ভালো, সব মিলিয়ে আসলে সব নদীর পোনাই দেখা যায় যে দুর্দান্ত লেভেলের একটা গ্রোথ পারফরমেন্স থাকে। এবং আসলে নদীর মাছে যেটা বিষয় যে দেখতে সুন্দর হওয়ার কারণে কিন্তু বাজারে মূল্যটা ভালো পাওয়া যায়। এবং হ্যাচারির যে কোনো হ্যাচারির মাছের থেকে কিন্তু নদীর মাছের গ্রোথ অনেকটা ভালো হয়। তো দর্শক, অনেকেই বলেন যে হালদা নদীর পোনা ভালো, অনেকে বলেন যমুনা নদীর পোনা ভালো। আসলে আমার জানা মতে সব নদীর পোনাই এক। তবে যদি আসলে কম্পেয়ার করতে হয় তাহলে আমি বলবো যে আমার পদ্মা নদীর পোনাই সব থেকে বেস্ট। এইটার কারণ হচ্ছে আপনারা ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখবেন যে যারা আসলে মাছ ধরে সব থেকে বড় বড় যে মাছগুলো, এইগুলা কিন্তু আমার পদ্মা নদীতে আসলে ধরা পড়ে। আমার পদ্মা নদীতেই সব থেকে বড় বড় রুই, কাতলা, মৃগেল, কালীবাউস বলেন এই মাছগুলো ধরা পড়ে। অনেক সময় আসলে নিউজ পেপারে দেখা যায় যে 1.5 মণ সাইজের রুই, এই কাতলা মাছ, 20 কেজি 22 কেজি সাইজের রুই মাছ, হ্যাঁ 8 কেজি 10 কেজি 12 কেজি সাইজের কালীবাউস মাছ, এইগুলা কিন্তু আমার পদ্মা নদীতেই আসলে ধরা পড়ে। তো দর্শক, আমার বাড়ির কাছেও পদ্মা নদী আছে, কিন্তু আমার বাড়ির কাছে যে পদ্মা নদীটা ওইটা হচ্ছে পদ্মা নদীর শাখা উপশাখা, কিন্তু এইটা হচ্ছে মেইন পদ্মা নদী। হ্যাঁ, তো আমি আমার বাসা থেকে প্রায় 25-30 কিলো, আনুমানিক প্রায় 20-25 কিলো দূরে চলে আসছি শুধুমাত্র এই নদীর পোনা সংগ্রহ করার জন্য। আমি প্রতি বছরই এইখান থেকে নদীর পোনা সংগ্রহ করি। আমরা মাঝে মাঝে আমাদের বাসার পাশে যে নদীটা আছে ওইখান থেকেও করতাম আগে, কিন্তু আমরা আসলে চিন্তা ভাবনা করে দেখেছি বেশি বড় বড় সাইজের মাছ কিন্তু এইরকম মেন পদ্মায় ডিম ছাড়ে। এই জন্য আমরা আজকে মেন পদ্মা নদীতে চলে আসছি। এই যে আমরা এখন নৌকা নিয়ে আসলে মেইন স্রোত, এখানে দেখতে পাচ্ছেন যে প্রচুর স্রোত, এইখানটাতেই কিন্তু আসলে মাছ সংগ্রহ করা যায় না। এইখান থেকে একটু ভিতরের দিকে গিয়ে যেখানে আসলে শাখা প্রশাখাগুলো থাকে সেই সকল জায়গাতে আসলে পোনাগুলাকে সংগ্রহ করতে হয়। তো দর্শক, এখন আমরা যাচ্ছি আমাদের যেইখানটাতে আসলে আমরা পোনা সংগ্রহ করব সেইখানটাতে যাচ্ছি। আমরা গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে বেসিক্যালি কিভাবে আমরা পোনাটা সংগ্রহ করি, এটা আপনাদেরকে এখন আমরা দেখাবো। দর্শক, এইখানে যে দেখতে পারতেছেন যে একটা হাপা, এই হাপার ভিতরে হচ্ছে রেণু সংগ্রহ করে রাখা হয়েছে। বেসিক্যালি কিন্তু আমাদের পদ্মা নদীতে কিন্তু আমরা ডিম ধরতে পারি না, আমরা ধরি রেণুগুলা। এখানে দেখেন যে অজস্র পরিমাণে খুঁটি, হ্যাঁ ছোট 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 খুঁটি গেড়ে রাখা আছে। এই খুঁটির সাথেই আসলে জাল আছে, ওই জালের সাথেই পোনা আমরা আপনাদেরকে দেখাবো। একটা থেকে উঠাই দেখাইতেছি। দর্শক, অনেকেই আপনারা ভাবেন যে আসলে কিভাবে নদীর মাছটা সংগ্রহ করে। এইখানে দেখতে পাচ্ছেন যে এইখান থেকে বিস্তৃত অনেক দূর পর্যন্ত আসলে খুঁটি গেড়ে গেড়ে দেওয়া আছে। দর্শক দেখেন, এই যে একটা খুঁটি, ওই যে একটা খুঁটি, ওই খুঁটির সাথে কিন্তু আসলে নেট জাল লাগানো আছে। নেট জাল বলতে আসলে বেসিক্যালি ফিল্টার যে নেট, সেই ফিল্টার নেটটা, নর্মাল যে নেট সেই নেট না। হ্যাঁ, ওই ফিল্টার নেট দিয়ে ওইখান থেকে
মানে মুখটা অনেকটাই ছড়ানো থাকে এবং ওইখান থেকে সরু হয়ে আস্তে আস্তে দেখি হাসান একটু পিছনে যা, ওইখান থেকে সরু হয়ে আস্তে আস্তে দেখেন, একটু খেয়াল করেন যে এইখানটাতে দেখেন যে স্রোত আসতেছে, পানি চলে যাইতেছে, কিন্তু পানির সাথে ময়লা এবং পোনা, মাছের যে পোনা আসতেছে সবই কিন্তু থেকে যাচ্ছে। পোলা এটার ভিতরে পোনা আছে কিনা উঠাও তো। তো দর্শক, এটার ভিতরে সিস্টেমটা এরকম যে মাছ ঢুকতে পারে কিন্তু আর সহজে বের হইতে পারে না। এবার দেখেন এইখানে, হ্যাঁ আছে তো কিছু, উঠাও ভালোই অনেকগুলো আছে। দর্শক এইগুলা দেখেন নদীর পোনা, অল্প একটু পানি দাও। দর্শক এইগুলা দেখেন আমাদের অরিজিনাল নদীর যে পোনা, সেই পোনাগুলা দর্শক। এবার দেখেন এর সাথে কিন্তু ময়লাও আছে এবং রেনু আছে, কিন্তু মাছের যে অরিজিনাল রেনু, রুই কাতলা মাছ, নানা ধরনের মাছের রেনু আছে এবং তার সাথে কিন্তু আসলে ময়লাও আছে। দর্শক এইগুলো একটু পরিষ্কার করে দেখালে আপনারা হয়তো বুঝতে পারতেছেন, একটু খেয়াল করে দেখেন। আর নানান সাইজের আসলে রেনু আছে এখানে, শুধু এক সাইজের না, এরকম নানান সাইজের রেনু আছে না। তো দর্শক একটা জিনিস খেয়াল করে দেখেন যে এরকমভাবে জাল পেতে রাখা হয় এবং আমরা যেখান থেকে রেনু সংগ্রহ করি এইখানে প্রায় মোটামুটি 100 জালের মতো এরকম আসলে রাখা আছে। তো দর্শক একটা বিষয় আপনাদেরকে আমি বলি যে নদীর মাছটা সংগ্রহ করা কিন্তু অনেক এক্সপেন্সিভ। আমি বারবার আমার ভিডিওতে বলি যে নদীর পোনা অনেক এক্সপেন্সিভ। এই কথাগুলো কেন বলি দর্শক, একটা জিনিস খেয়াল করেন যে এরকম নদীতে যদি নামা হয়, নামলেই মনে করেন মোটামুটি 40-50 হাজার টাকা শুধু জাল এবং বাঁশখুঁটি নিয়েই নামতে হয়। তারপর আসলে সারাদিন অক্লান্ত পরিশ্রম করে এরকমভাবে পোনা সংগ্রহ করতে হয়। এই পোনাগুলো দেখেন একটু পরিষ্কার করা হয়েছে, এখানে কিন্তু চেনা যাচ্ছে। দেখেন এখানে কিছু পোনা আছে, এগুলা একটু লাল লাল টাইপের দেখা যাইতেছে, এইগুলা হচ্ছে কাতলা। আর চিকন যে লম্বা এগুলা হচ্ছে রুই। আর কিছু পোনা আছে দেখেন মাঝখানে ডোরা কাটা, এইগুলা হচ্ছে দর্শক, এই ডোরা কাটাগুলো হচ্ছে কালীবাউস। একটা বল মাছের বাচ্চা আছে ছোট দর্শক, এখানে ছোট্ট একটা বল মাছের বাচ্চা আছে, পাবদা মাছের যে বাচ্চা ছোট সেটার মতো দেখতে। এইগুলাই ঠিক আসলে আমরা যখন পোনা হয় তখন এইগুলাকে আলাদা করে ফেলি। ধরো এই মাছগুলো ধরো, বাইম মাছ আছে এর ভিতরে, বাইম মাছও আছে এবং চেলা, চান্দা, নানান ধরনের মাছ আসলে বেসিক্যালি হবে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নিয়মিত ভিডিও দেখেন, আপনারা জানেন যে আমরা পোনা ছাড়ার পরে কি করি, যে মোটামুটি 5-7 দিন বা 10 দিন পর একবার জাল টেনে এর ভিতরে কিন্তু অনেক একটা বল মাছের বাচ্চা আছে এর ভিতরে, ছোট অনেক বল মাছের বাচ্চা হয় এবং চিতল মাছ হয়। এইগুলাকে আমরা আবার জাল টেনে অপসারণ করি, ফেলে দিই। এইগুলা জাল টেনে আমরা ফেলে দিয়ে তারপরে আবার পোনাগুলাকে কাটাই করি, কারণ এই চিতল আর বল মাছ যদি থাকে তাহলে কোনো মাছই আসলে থাকবে না। আর এইভাবে নদী থেকে রেনু সংগ্রহ করতে আসলে অনেক কষ্ট, দুর্দান্ত লেভেলের আসলে পরিশ্রম, যে পরিশ্রম আসলে ভাষায় বোঝানো যায় না। তো দর্শক আমরা এইভাবে রেনু সংগ্রহ করে এইখান থেকে পুকুরে নিয়ে ছাড়বো। আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাবো যে আমরা যেইভাবে আসলে রেনু নিয়ে যাব, দেখেন এই যে 2টা ড্রাম নিয়ে আসছি, এইখান থেকে 25 কিলোমিটার দূরে এই 2টা ড্রামে করে মাছ যাবে। কোনো অক্সিজেন লাগবে না, শুধু হাত দিয়ে মাঝে মাঝে একটু নাড়াচাড়া করতে হবে। এবং এই যে গাঙ্গের যে ঘোলা পানি, নদীর পদ্মা নদীর যে ঘোলা পানি দিয়ে নিয়ে যাব, কোনো আর্সেনিক মুক্ত কলের পানিও দেব না। এবং শুধুমাত্র নট অনলি 25 কিলো, এইখান থেকে 100 কিলোমিটার পর্যন্ত নিয়ে যাওয়া যাবে ডাইরেক্ট গাড়িতে, কোনো সমস্যা নাই। 2-3 ঘন্টায় আসলে মারা যাবে না। তো দর্শক বেসিক্যালি যেটা বিষয় হচ্ছে যে পোনার প্রাচুর্য অনেক কম এই বছর, আসলে পোনা অনেকটা কম হয়েছে, পোনা অ্যাভেলেবেল না, পোনা অনেক কম থাকার কারণে অ্যাভেলেবেল পোনা আসলে পাওয়া যায় না। এই বছর পোনাটা অনেক কম হয়েছে অন্যান্য বছরের তুলনায়। তো দর্শক এই নদীর মাছের স্টেবিলিটি ভালো। আমি বলি দেখেন এই ড্রামে করে 25 কিলো নিয়ে যাব, কিন্তু মাছ মারা যাবে না। আমি যখন মাছ ছাড়ি আপনাদেরকে দেখাবো। কিন্তু ড্রামে করে 25 কিলো কেন, যদি হ্যাচারির মাছ হয়, অক্সিজেন ছাড়া যদি এইখান থেকে মাত্র 15-20 কিলো নেওয়া হয়, তাহলেই দেখা যাবে যে 25% মাছও আর বেঁচে নাই, 25% মাছও আর তাজা পাওয়া সম্ভব হবে না। তো দর্শক এই জন্যই হচ্ছে নদীর মাছটা আসলে সেরাদের সেরা যদি বলি তাহলে সেটা হচ্ছে নদীর মাছ। আর নদীর মাছগুলো এইভাবে সারাদিন সংগ্রহ করতে হয়, অনেক কষ্ট সংগ্রহ করতে। আমরা এইভাবে সংগ্রহ করাই নদীর মাছগুলো, নদী থেকে, পদ্মা নদী থেকে। এই পোলা এই কোনা থেকে কিছু পোনা উঠাও তো, এই কোনা অনেক পোনা আছে, একটু দেখাই। এই কোনা এইখানটা দাও, হ্যাঁ বাইম মাছ হচ্ছে, থাক দাও, বড়গুলো সহই দাও, ফেলায় না, বাইমগুলো ফেলায় না, থাক। দর্শক দেখেন এটা ভিতরে দেখেন একটা গরু বাইম মাছ আছে, হ্যাঁ, যেগুলাকে শাল বাইম বলেন অনেকে, কয়েকটা শাল বাইম এর ভিতরে আছে এবং 2টা ছোট আছে, সাদা 2টা মনে হয় কুচিয়ার বাচ্চা।
এবং কিছু পোনা দেখেন একটু বড় সাইজ হয়ে গেছে। দর্শক একটা জিনিস আমি বলি যে অনেক সময় আপনারা দেখবেন যে হ্যাচারি থেকে আপনারা যারা মাছ নেন, মাছ নিলে কি হয় যে 1 কেজি মাছে 4 লাখ 5 লাখ বাচ্চা হয়, কিন্তু আমি বারবার বলি যে আমাদের নদীর মাছে কিন্তু এরকমটা হয় না। আমাদের নদীর মাছে সর্বোচ্চ 50 থেকে 80 এর ভিতরেই থাকে আসলে 1 কেজিতে পোনার উৎপাদন। আর 1 কেজি পোনার দাম অনেক টাকা, 1 কেজি রেনুর দাম অনেক টাকা। হ্যাঁ, এটা একটা বিষয়। এটার একটা কারণ হচ্ছে দেখেন এর ভিতরে কিন্তু নানান সাইজের মাছ আছে। কিছু মাছ পোনা হয়ে গেছে, কিছু মাছ ধানি হয়ে গেছে, কিছু মাছ রেনু আছে। এই তিনটা মিলে যেটা হয় যে মাছের যে ওজনটা আসলে অনেকটা বেড়ে যায়। এই কারণেই কিন্তু আসলে এইভাবে 1 কেজি মাছে প্রচুর পরিমাণে মাছ কিন্তু আসলে হয় না, এটাই একটা বিষয়। তো এখন এই মাছগুলা নিয়ে আমরা চলছি, দেখি চিত্রটা দেন তো দাদা, অল্প অল্প। দর্শক দেখেন এটা চিতলের বাচ্চা, দেখতে পাচ্ছেন এটা চিতল মাছের বাচ্চা। এবং চিতল মাছের বাচ্চা এই ছোট রেনুর ভিতরেও প্রচুর আছে, চিতল মাছেরও রেনু আছে। এগুলো আসলে যখন বড় হবে তখন আমরা বেছে বেছে আলাদা করে ইনশাল্লাহ ফেলে দেব। এবং বোয়াল মাছ আছে, কিছুক্ষণ আগে একটা বোয়াল মাছ দেখেছিলাম। হ্যাঁ, তো দর্শক এখন পোনাগুলো আমরা এখান থেকে নিয়ে যাচ্ছি। আমাদের যে 2টা রেনুর পুকুর প্রস্তুত করছি, আমার 2-3 জন চাষি ভাইয়ের জন্য 2টা রেনুর পুকুর প্রস্তুত করেছি। তাদেরকে এই পোনাগুলো আমাকে করে দিতে হবে। এবং আমার চাষের জন্য আসলে প্রতি বছর এখান থেকে দেখা যায় যে 1/2 কেজি বা 1 কেজির মতো পোনা হইলেই হয়ে যায়। আমি আজকে এইখান থেকে প্রায় 4-5 কেজির মতো রেনু নিয়ে যাচ্ছি এবং 4-5 কেজির মতো রেনু নিয়ে আজকে আমরা আমাদের 2টা পুকুরে ছাড়তেছি। ইনশাল্লাহ এগুলা কিভাবে পরিচর্যা করি, কিভাবে খাবার দেই, কিভাবে কি করি বিস্তারিত আপনাদেরকে আমি আবার দেখাবো। দেখি সর, হাত দিও না। দর্শক অনেক নদীতে কিন্তু আসলে ডিমটা ধরে, কিন্তু আমাদের পদ্মায় ডিমটা আমরা ধরতে পারি না। আমরা রেনুটাই সংগ্রহ করি, পদ্মা থেকে রেনুটাই আমরা ধরি। এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে আমাদের পদ্মার রেনুটাই আসলে সব থেকে ভালো হয়। আর নদীর মাছ নিয়ে কিন্তু আসলে সবাই কাজ করতে পারবে না। এটার একটা কারণ হচ্ছে যে নদীর মাছ আসলে সব অঞ্চলে পাওয়া যায় না। আর সব অঞ্চলে নদীর মাছটা পাওয়া গেলেও আসলে যারা নদীর মাছটা সংগ্রহ করেন তারা আবার হ্যাচারির মাছ মিলাই যে কাজটা করেন, যে মাছের যে জাত এটাকে নষ্ট করে ফেলেন এবং আসলে ভেজাল মিশিয়ে দেন। এবং আমাদের একটা বিষয় হচ্ছে যে আমরা মানে যতদিন বেঁচে আছি ইনশাল্লাহ কোয়ালিটি নিয়ে কাজ করব। আর আমাদের দ্বারা মানুষের উপকার ছাড়া আসলে কখনো ক্ষতি হবে এটা আমরা মাথায় আনতে পারি না। যারা নিয়মিত ভিডিও দেখেন আপনারা অবগত আছেন যে আমরা কিন্তু কোয়ালিটি নিয়ে কাজ করি। তো দর্শক আমরা রেনু সংগ্রহ করে আমরা কিন্তু ছোটোবেলায় চিনতে পারি যে কোনটা কি মাছ। এইখানে দেখুন খাটো মোটা কিছু পোনা দেখা যাচ্ছে, কালো খাটো মোটা। এইগুলা কিন্তু যে আমরা বলি খল্লা মাছ, কেউ বলেন খড়কুল্লো মাছ। হ্যাঁ, এইগুলা কিন্তু আমাদের অঞ্চলে খল্লা মাছ বলে, যে পানির উপরে যে মাছটা ভেসে থাকে এই খল্লা মাছটা। এইগুলা সব ম্যাক্সিমামই খল্লা মাছ। এই মাছগুলা বেছে ইনশাল্লাহ রেখে দিব আমাদের চাষের পুকুরে। দর্শক দেখেন এইগুলা আমাদের নদীর রেনুগুলা, এখন এইগুলাকে ড্রামে ভর্তি করে নিয়ে যাব আমাদের প্রজেক্টে। দর্শক আমরা নদীর রেনুগুলাকে আমরা এই ড্রামের ভিতরে দিয়ে দিয়েছি। দেখেন এখন ড্রামে করে নিয়ে যাচ্ছি, দেখি দাও তো একটু। দেখেন দর্শক ওই যে একটা দেখতে পাচ্ছেন একটু বড় সাইজের, ওইটা কালীবাউস মাছ। এটা কালীবাউস আছে, রুই আছে, কাতলা আছে, খল্লা আছে, এগুলা চেনা যাইতেছে। দর্শক এইগুলা হচ্ছে আমাদের নদীর রেনু, অরিজিনাল নদীর রেনু ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এর ভিতরে ইনশাল্লাহ কোনো ভেজাল নাই। দর্শক দেখেন আমরা নদীর রেনুগুলাকে ড্রামের ভিতরে দিয়ে দিচ্ছি। এখন ড্রামের ভিতরে করে আমরা আমাদের প্রজেক্টে নিয়ে যাব। এখান থেকে 25 কিলোমিটার দূরে উপর দিয়ে ভাসতেছে এগুলা খল্লা মাছ। দর্শকের ভিতর রুই আছে, কাতলা আছে, ওই কিছু একটু বড় সাইজে দেখতে পাচ্ছেন ডোরা কাটা এইগুলা হচ্ছে কালীবাউস। এইগুলা ডোরা কাটাগুলো কালীবাউস। রুই, কাতলা, কালীবাউস, মৃগেল, নানান ধরনের মাছ বেসিক্যালি এখানে আছে। এই যে রোদের ভিতরে একটা জিনিস একটু খেয়াল করেন দর্শক আপনারা, এই যে দেখেন যে রোদ, এই রোদের ভিতরে মানুষ পুইরা যাইতেছে। এই রোদের ভিতরে এইভাবে ড্রামে করে যদি আমরা হ্যাচারির মাছ রাখতাম তাহলে আমার মনে হয় যে 30 সেকেন্ড পরই মরা শুরু হইতো। হ্যাঁ, কিন্তু সেইখানে দেখেন আমাদের মাছগুলো আল্লাহর অশেষ মেহেরবানিতে কত শক্ত। এইখানেই না, শুধু এইখান থেকে আমরা 25 কিলো দূরে নিয়ে যাব ইনশাআল্লাহ। তো দর্শক এইটাই নদীর মাছের স্পেশালিটি, যে ছোটবেলা থেকে বাচ্চা কাল থেকেই আসলে এরা অনেক স্টেবিলিটি এদের ভালো।
এই ড্রামে আমরা 2 কেজি মাছ নিচ্ছি, এটার ভিতরে 1 কেজি, সরি এইটার ভিতরে 2 কেজি, এটার ভিতরে 2 কেজি, 4 কেজি মাছ আমরা দিয়েছি 2 ড্রামে। তো এই 4 কেজি মাছ নিয়ে যাচ্ছি আমরা আজকে আমাদের 2টা পুকুরে ছাড়ার জন্য। তো দর্শক এখন আমরা মাছগুলো নিয়ে আসলে রওনা হচ্ছি, এখান থেকে 25 কিলোমিটার দূরে যাচ্ছি, গিয়ে আমরা আমাদের প্রজেক্টে মাছগুলোকে ছেড়ে এবং কিভাবে ছাড়তেছি এবং সারার সময় আপনাদেরকে দেখাবো যে মাছ মারা যাচ্ছে কিনা। সব মাছই ইনশাল্লাহ তাজা থাকবে। দেখেন যে নদীর পোনা, এই ড্রামের ভিতরে 2 কেজি রেনু মাছ। হ্যাঁ, এটা দেখেন কেমনি নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে 2-1 শুধু হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, আর কিছুই না। এখন এইখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। হ্যাঁ, এইখান থেকে অনেক দূরে নিয়ে যাওয়া সম্ভব। আমরা 25 কিলোমিটার দূরে নিয়ে যাইতেছি আমাদের প্রজেক্টে। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, আপনারা অবগত আছেন যে কেন আসলে আমরা নদীর মাছটা দিয়ে চাষ করি। এর একটা কারণ হচ্ছে যে নদীর মাছ দেখতে সুন্দর, গ্রোথ ভালো এবং এর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো। মোটামুটি পুকুরের পরিবেশ একটু খারাপ হয়ে গেলেও যদি আসলে অ্যামোনিয়াও হয়ে যায়, দীর্ঘ সময় আসলে টিকে থাকতে পারে। এবং এই যে ড্রামের ভিতর করে 2 কেজি রেনু নিয়ে যাচ্ছি, এতেই তো বোঝা যাচ্ছে যে এই মাছের স্টেবিলিটি কত ভালো। হ্যাঁ, দুর্দান্ত লেভেলের আসলে স্টেবিলিটি। তো দর্শক আজকে নিয়ে যাচ্ছি, আবার আগামীকালকে ইনশাল্লাহ নেব। এভাবে 3-4 দিন আমরা নিব এইখান থেকে পোনা। এই পোনাগুলো আমরা সংগ্রহ করি, আসলে সংগ্রহ করতে অনেক কষ্ট হয়, এই জন্যই আসলে নদীর পোনা এত এক্সপেন্সিভ হয়। এখন আমরা আছি পদ্মার মাঝে, পদ্মার পারে। এইটা আমাদের পদ্মা নদী এবং এইখানে এই যে দেখতে পারতেছেন যে ঘাস লতা পাতা আছে, এইগুলার ভিতরে স্রোত আছে। এই স্রোতের ভিতরে এসেই বেসিক্যালি বড় বড় মাছের বাচ্চা ছাড়ে, ডিম ছাড়ে এবং সেই ডিমগুলা এই স্রোতে ঘুরতে 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 আসলে বাচ্চা হয়ে যায়। হ্যাচারিতে যেমন কৃত্রিম স্রোতের মাধ্যমে বাচ্চা ফোটানো হয়, এইখানে যেমন ন্যাচারাল যে স্রোত, সেই স্রোতই বাচ্চাগুলো ফোটে। এবং দর্শক নদীর মাছের একটা বিষয় কি, যে ধরেন হ্যাচারিতে আমি আজকে বাচ্চা নিলাম, এই মাছটা আরও 15 দিন পরে বাচ্চা দিবে, কিন্তু দেওয়ার এর সময় হবে, কিন্তু এখনই আসলে বাচ্চা নেওয়া সম্ভব। কিন্তু নদীর মাছের সিস্টেমটা কিন্তু এরকম না। নদীর মাছের সিস্টেমটা হচ্ছে ধরেন ঠিক যেই দিনই আসলে পরিপক্ক হয়, একদম পারফেক্ট ডেলিভারির টাইম হয়, ঠিক ওই দিনই কিন্তু বাচ্চাগুলো দেয়। মানে আমি এক কথায় যদি বলি যে সিজারের বাচ্চা এবং নর্মাল ডেলিভারির বাচ্চা, এই দুটার ভিতরে যে তফাৎটা আছে সেটাই আসলে নদীর মাছের সাথে এবং হ্যাচারি মাছের সাথে আছে। দর্শক পদ্মার মাছ থেকে পোনা নিয়ে এসে অনেক দূর থেকে, ওই ভিতর থেকে পোনা নিয়ে আসছি, দূর দূরান্ত থেকে নিয়ে এসে এখন ড্রাম ধরে ভ্যানে ওঠানো হচ্ছে। ভ্যানে উঠে এইখান থেকে আমাদের প্রজেক্টে নিয়ে যাব। তো দর্শক এখন পোনাগুলো নিয়ে ছাড়ার সময় আমি আবার ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছি। দর্শক এখন আমরা ড্রামে করে মাছগুলো নিয়ে রওনা দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে পদ্মা থেকে উঠাই ঘোলা পানি দেওয়া হচ্ছে ড্রামের ভিতরে। বেসিক্যালি বিষয়টা বুঝতে পারতেছেন যে মাছের স্টেবিলিটি কত ভালো, যে পদ্মার ঘোলা পানিতে এভাবে রেনু নিয়ে চলে যাচ্ছে। এটাই হচ্ছে পদ্মার মাছের আসলে একটা স্পেশালিটি, এবং যে শক্ত টিকে থাকার ক্ষমতা ভালো, এটার একটা আসলে বাস্তব প্রমাণ। এটাই দেখেন আপনারা। দর্শক আমরা পৌঁছাই গেছি, আমাদের মাছগুলাকে নিয়ে পৌঁছাইছি আমাদের যেখানে এই পাশে একটা পুকুর আমরা 40% প্রস্তুত করেছি, ওই পুকুরটাতে এই রেনুগুলো আমরা ছাড়বো। এখন আমরা আমাদের পুকুরের কাছে পৌঁছাই গেছি। দর্শক একটু দেখেন এইগুলো রেনু। হ্যাঁ, এর ভিতরে দেখেন যে নানা ধরনের রেনু আছে, রুই আছে, কাতলা আছে, নানান ধরনের রেনু আছে। আসলে নদীর মাছের স্পেশালিটি এইটা। এই নেওয়ার ব্যবস্থা করো, নেও পাতিল বড়। নদীর মাছের স্পেশালিটি এইটা যে অনেক স্টেবিলিটি ভালো। দেখেন সেই কোথা থেকে নিয়ে আসছি মাছগুলা, নিয়ে আসছি সেই 25 কিলো দূর থেকে নিয়ে আসলাম। 25 কিলো দূর থেকে এই পর্যন্ত আনছি, একটা মাছও আল্লাহর অশেষ মেহেরবানিতে আসলে মরে নাই, রেনুগুলা মরে নাই। আসলে রেনুর ভিতরে কিছু সংখ্যক আসলে কাসকি মাছ থাকে। হ্যাঁ, কাসকির যে গুঁড়াটা থাকে, ওই কাসকির গুঁড়াটা কিছু সংখ্যক থাকে, সেইগুলো অনেক সময় দেখা যায় যে কিছু মারা যায়, তাছাড়া আসলে ওইভাবে মারা যায় না। দর্শক অনেকে আসলে প্রশ্ন করতে পারেন যে ভাই অক্সিজেন ব্যাক করে কেন আনেন না? অক্সিজেন ব্যাক করে আনা যাবে না, বিষয়টা এরকম না। কারণ যেখান থেকে দেখেন মাছগুলোকে আসলে আমরা ধরি, ওই জায়গায় দেখেন যে ঝর্ণা করার মতো কোনো ব্যবস্থা নাই। আর মাছকে আসলে একটু ঝর্ণায় না রেখে বা একটু শাওয়ারিংয়ে না রেখে কিন্তু আসলে অক্সিজেনের প্যাকেট করা আসলে পসিবল না। এই কারণেই বেসিক্যালি আমরা অক্সিজেনের প্যাকেট করে আনি না। আর অক্সিজেনের প্যাকেট করে আনার কোনো প্রয়োজন নাই। এই মাছ আসলে রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো এবং আসলে একটু টিকে থাকতে সহায়ক। তো এই জন্য ড্রামে করেই 25-30 কিলো নিয়ে আসা যায়, কোনো সমস্যা নেই, অনায়াসেই আনা যায়। তো এখন মাছগুলোকে আমরা ছাড়তেছি।
দর্শকের আগে আপনারা দেখেছেন আমরা 40% একটা পুকুর প্রস্তুত করেছি। সেই 40% পুকুরে এখন আমরা মাছগুলোকে ছাড়তেছি। আর একটা বিষয় হচ্ছে, দেখেন আমরা যখন হ্যাচারির মাছ নিয়ে আসি তখন যে কাজটা করি যে টেম্পারেচার অ্যাডজাস্ট করি, তারপরে এনে আসলে ছাড়ি। আর আমাদের নদীর মাছেও এরকম টেম্পারেচার অ্যাডজাস্ট করানোর কোনো দরকার হয় না, এটা আসলে সরাসরি এনে এইভাবে ছেড়ে দিলেই হয়। তবে ছেড়ে দেওয়ার আগে আমরা যেটা করি যে প্রথমে আসলে অল্প কিছু মাছ ছাড়ি, ছেড়ে দেখি যে ভাসে নাকি উপরের দিকে উঠে যায় নাকি পানি নিচের দিকে চলে যায়। তো অল্প কিছু ছাড়লাম, দেখলাম যে পানি নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে যে মাছগুলা সম্পূর্ণরূপেই আসলে সুস্থ আছে আর কোনো মাছই আসলে মারা যায় নাই। আলহামদুলিল্লাহ মাছগুলা সম্পূর্ণ সুস্থ আসছে। দর্শক একটা বিষয় হচ্ছে কি, দেখেন বেসিক্যালি আমি নদীর মাছ নিয়ে চাষ করি বলে যে সবসময় নদীর মাছের বিষয়ে পজিটিভ কথা বলি, বিষয়টা ঠিক এরকম না। আসলে নদীর মাছ নিয়ে কাজ করার কারণেই শুধু আমি পজিটিভ কথা বলি না, এটা আসলে পজিটিভ কথা বলারও অনেক কারণ আছে। দেখেন আসলে মাছ চাষের সাথে সম্পৃক্ত না থাকলে এই বিষয়গুলো বোঝা যায় না। আপনারা একটা জিনিস চিন্তা করে দেখেন তো, যে 20-25 কিলোমিটার দূরে থেকে আমরা রেনু নিয়ে আসলাম ড্রামে করে, তারপরে এক ড্রামের ভিতরে 2 কেজি করে রেনু দিয়ে নিয়ে আসছে। এটা কি আসলে আদৌ পসিবল? এটা কোনোদিনও কি সম্ভব? যত ভালো হ্যাচারি মাছ হোক কোনোদিনও সম্ভব না। আর আরেকটা কথা বলি, আসলে হ্যাচারির মালিক বা হ্যাচারি ব্যবসার সাথে সম্পৃক্ত যারা আছেন, আমার ভিডিও নিয়মিত দেখেন বা আমার এই ভিডিওটা দেখবেন, আপনারা আসলে ক্ষমা করবেন যে আমি কিন্তু আসলে হ্যাচারির বিরুদ্ধে না। সব অঞ্চলে তো আর নদীর মাছ দিয়ে চাষ করার অপরচুনিটি নেই। যে সকল অঞ্চলে শুধুমাত্র অপরচুনিটি আছে তারাই কেবলমাত্র করতে পারবে। তবে যদি হ্যাচারির পোনা ভালো হয় তাহলে তো অবশ্যই ভালো। দেখেন নদীর মাছ দিয়ে চাষ করতে হলে আমার যেটা ধারণা যে সারা বাংলাদেশে মাত্র 1% বা 2% চাষি বা সর্বোচ্চ যদি হয় 5% চাষির পক্ষে নদীর মাছ দিয়ে চাষ করা সম্ভব। এই যে বাকি যে 95% বা 98% চাষি, এরা যদি হ্যাচারি মাছ না পায় তাহলে বাংলাদেশে মাছ চাষটাই আসলে করা সম্ভব হবে না। এই জন্য লর্ড অফ রেসপেক্ট এবং স্যালুট রেখে আসলে হ্যাচারি মালিকদের প্রতি আমাদের দিক নির্দেশনামূলক আসলে বক্তব্য রাখতে হবে। এখানে বিষয়টা হচ্ছে যে ভাই আপনারাও করেন, তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে মাছের জাতটা নষ্ট করবেন না, ভালো ব্রুড দিয়ে ভালো মাছ দিয়ে আসলে পোনা উৎপাদন করেন। দেশের আমিষের চাহিদা উৎপাদনে আপনারাও একটা ভূমিকা রাখেন এবং যেটা আসলে গর্বের সাথে আপনারা বলতে পারেন যে এটাতে আপনারা একটা ভালো অনস্বীকার্য ভূমিকা রেখেছেন এবং এখানে আপনারা কোনো রকমের আসলে কারচুপি করেন নাই। দেখেন বেসিক্যালি প্রবলেমটা কোথায়, একজন মানুষ, বিশেষ করে পোনা ব্যবসায়ীদের কথা বলছি আমি, যে সামান্য কিছু প্রফিটের জন্য একটা চাষি ভাইয়ের আসলে অনেক বড় ক্ষতি করে দেয়। ধরেন এইখানে যদি আমি 1 লক্ষ মাছ করি, 1 লক্ষ মাছ করতে আমার কত টাকা খরচা হবে? ধরেন 1 লক্ষ মাছ করতে যদি আমার 2 লক্ষ টাকাও খরচা হয়, কিন্তু 1 লক্ষ মাছ যদি কোনো ব্যক্তি, কোনো ভালো চাষি যদি এই মাছগুলোকে সম্পূর্ণরূপে নার্সিং করে যদি এগুলাকে লালন পালন করে একদম হারভেস্ট পর্যন্ত নিয়ে যায়, বড় সাইজ করে, তার কিন্তু প্রায় 2 কোটি টাকা খরচ হয়ে যাবে। হ্যাঁ, তো এই 2 লাখ টাকার পোনার ব্যবসার কারণে একটা মানুষকে 2 কোটি টাকা খরচ করায় দেখা যায় যে তারপরও সেই মানুষটা ভালোভাবে প্রফিট করতে পারে না। এটা কিন্তু করে সাধারণত পোনা ব্যবসায়ীদের কারণে। তো সকল পোনা ব্যবসায়ীদের ভাইদের প্রতি আমার অনুরোধ থাকবে, ভাই আপনারা আসলে আপনাদের আমলটাকে ভালো রেখে, আমল আখলাকটা ভালো রেখে নীতির সাথে আসলে কাজ করেন, দেখবেন যে আসলে এই কাজের একটা বরকত আছে। আর মাছ চাষ দুর্দান্ত আসলে ভালো একটা পেশা। মাছ যদি না মরে যায়, না ভেসে যায়, না চুরি হয়, কোনো লস নাই আমি যতটুকু জানি। তো আপনারা সৎভাবে করেন, ইনশাল্লাহ ভালো হবে। তো দর্শক, ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখতেছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের এই চ্যানেলটিতে মাছ চাষ বিষয়ক নানা ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও উপকার হবে। এটা কিন্তু আসলে রেনু দেওয়ার মতো খুব উপযুক্ত পুকুর না। এই পুকুরটাতে আমরা বিলের মাছ যেগুলো আর কি ন্যাচারাল সোর্সের যে মাছ, সেই মাছ পড়ে। তো আমরা একটা ব্যাচ আর কি পোনা করে নিচ্ছি, কিছুদিন পর বর্ষা চলে আসবে আমাদের এখানে, পুকুর তলিয়ে যাবে। তো এই ফাঁকে আমরা একটা ব্যাচ আসলে পোনা করে নিচ্ছি। এবার আমরা অনেক পোনা করতেছি, আমার সারা দেশে কিছু চাষি ভাইকে পোনা দিতে হবে, পাশাপাশি আমারও লাগে, এবং আসলে আরও নানান বিষয় মাথায় রেখে আমরা অনেক প্রচুর পোনা এই বছর করতেছি। তো দর্শক, যারা নদীর মাছ চাষ করতে আগ্রহী, যারা সম্পূর্ণ ভিডিওটা দেখলেন যে আসলে কীভাবে আমরা মাছ সংগ্রহ করি, আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। এবং দর্শক, আমি কিছু চাষি ভাই আমাকে অ্যাডভান্স করেছেন এবং যাদের অনুরোধই বেসিক্যালি বাণিজ্যিকভাবে আমার এই নদীর পোনা করা,
তাদেরকে দিয়ে যদি আসলে থাকে তারপরে আমরা অন্যদেরকে দিতে পারবো। তো দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এবং সর্বনিম্ন যদি কারো 25 থেকে, আমার আশেপাশে যদি কোথাও দূরে কাছে ধারে হয় তাহলে ফরিদপুরের আশেপাশে হলে সর্বনিম্ন 25,000 এবং একটু দূরে হলে সর্বনিম্ন 50,000। এই 25 থেকে 50,000-এর নিচে আসলে আমরা পোনা সেল করতেছি না। তো এর নিচে যদি কারো পোনা লাগে দয়া করে আসলে ফোন দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না, কিন্তু মিনিমাম 25 থেকে 50,000 পোনা যদি লাগে সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। যদি আসলে আমার চাষিদেরকে দিয়ে যদি এক্সেস পোনা থাকে তাহলে আমরা আপনাদেরকে দিতে পারবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর একটা বিষয় হচ্ছে, দেখেন 25,000 পোনা এখান থেকে যদি একটু দূর দূরান্তে নিয়ে যাওয়া হয়, নদীর মাছগুলো সাধারণত অক্সিজেন ট্যাঙ্কিতেই করিয়ে পরিবহন করা ভালো, ছোট মাছ হোক আর বড় মাছ হোক। তো সেই ক্ষেত্রে কিন্তু ক্যারিং কস্টটা অনেক বেশি হয়ে যাবে। আর আমারও বেসিক্যালি 10-20 হাজার মাছের জন্য ওইভাবে আমিও সময় দিতে পারবো না, আমারও আসলে সময় করে ওঠাটা খুব আসলে কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য মিনিমাম আমাদের টার্গেট হচ্ছে 50,000-এর নিচে আমি এখনও কাউকে আসলে ওইভাবে কথা দিই নাই। তবে আমার আশেপাশে হইলে সর্বনিম্ন হয়তো 25,000 পোনা যদি কারো লাগে সেক্ষেত্রে আমরা দিতে পারবো। আর আমাদের বলে দিই, এই পোনার ভিতরে থাকবে কালীবস মাছটা থাকবে, রুই, কাতলা, কালীবস, মৃগেল, এই 4টা মাছ থাকবে। তবে কালীবস মাছটা কিছু কিছু দেখলাম যে রেনুর ভিতরে কিছু কিছু আছে, যদি সেই পরিমাণে হয় তাহলে দিতে পারবো। এইটার বিষয়ে আসলে ওইভাবে গ্যারান্টি দিচ্ছে না, হইলে ইনশাল্লাহ দেওয়া যাবে। তবে রুই, কাতলা এগুলা শিওর থাকবে, মৃগেল শিওর থাকবে। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।